আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ও ভাবছে আমি হয়তো কিছু জানি না। একটু দূরে গিয়ে বালিশটা নিয়ে এসে খাটের মাঝখানে রেখে আমাকে ডাক দিল। আমিও কিছুক্ষণ চুপ থেকে তারপর উঠলাম। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর আবার রুমে গেলাম রেডি হতে, কারণ এক্ষুনি ফেনি চলে যাব। প্রেমা এসে আমাকে শার্ট পরিয়ে দিল, চুল আঁচড়ে দিল। ভালোই লাগছে, নিজেকে আজ সত্যি একটা বর মনে হচ্ছে। রেডি হওয়া শেষ। এমন সময় প্রেমাকে বললাম, ওই দেখো তোমার পিছনে একটা বড় তেলাপোকা উড়ে আসছে। প্রেমা একটা চিৎকার দিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখার পর আমি বললাম, হইছে, এবার ছাড়েন। কিছুই ছিল না। মানে কি? তাহলে আমার সাথে এমন করলে কেন? জানো না আমি তেলাপোকা অনেক ভয় পাই। তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছিল। যদি তোমাকে বলতাম তুমি লজ্জা পেতে, আর আমি তো আরো বেশি পেতাম। তাই একটু টেকনিক খাটিয়ে ইচ্ছাটা পূরণ করে নিলাম। তুমি খুব খারাপ। আমি আর কিছু না বলে ওর কপালে একটা আদর দিয়ে বেরিয়ে গেলাম। বাইরে এসে বাবা আর আম্মাকে সালাম করে গাড়ি নিয়ে রওনা দিলাম ফেনীর দিকে। সময় কম থাকায় দিনুল আর মামুনকে কল দিয়ে সব বললাম। ফেনীর দিকে যাচ্ছি। রাস্তায় পুরোটা পথ প্রেমা বারবার কল দিয়ে কথা বলছিল। কত দূর গিয়েছি, কি খেয়েছি, এগুলাই। দুপুরের আগে ফেনীতে চলে গেলাম। আব্বু আম্মু আমাকে দেখে একটা টাসকি খেলেন, কারণ কাউকে কিছু না জানিয়ে চলে আসছি। ওনাদের ঢাকা যাওয়ার কথা বললাম, কিন্তু কিছুতেই রাজি না। অনেক কষ্ট করে বোঝালাম, কিন্তু শুনতেই রাজি নয়। পরে প্রেমাকে দিয়ে ওনাদের কল করে কান্নাকাটি করতে বললাম। যাক, কাজ হয়ে গেছে। আব্বু আম্মু রাজি হয়েছে। সেদিন আর ঢাকা ব্যাক করা হয়নি। রাতে বাড়িতেই থেকে গেলাম। পরের দিন একটা ট্রাক ভাড়া করে প্রয়োজনীয় কিছু জিনিস ট্রাকে তুলে নিলাম। তারপর আব্বু আম্মুকে গাড়িতে বসিয়ে ঢাকার দিকে রওনা দিলাম। ঢাকা যেতে যেতে প্রায় দুপুরের পর হয়ে গেছে। আমরা একটা হোটেলে খেয়ে নিলাম। সবগুলো মালামাল নিয়ে বাসার সামনে রাখলো। নতুন বাসা, তাই সব কিছুই নতুন করে সাজাতে হবে। আমি আব্বু আম্মুকে নিয়ে প্রেমাদের বাসায় চলে গেলাম। ওনাদেরকে দেখে তো প্রেমা আর ওর আব্বু আম্মু মহা খুশি। আমি ওনাদের নামিয়ে দিয়ে নতুন বাসায় আসলাম। তারপর আমি দিনুল মামুন মিলে পুরো বাসাটা সাজালাম। প্রেমাকে কল করে বললাম আমাদের আবার বিয়ের কথা ওর বাবাকে বলতে, আর ওনাদের দিয়ে আমার আব্বু আম্মুকে রাজি করাতে। সে প্রথমে রাজি ছিল না, পরে রাজি হলো। রাতের বেলা আমি প্রেমাদের বাসায় গেলাম। দেখলাম আব্বু আম্মু আর ওনারা সবাই বসে বসে গল্প করছে। আমি যাওয়ার কিছুক্ষণ পর প্রেমার বাবা আব্বুকে বলল, বেআই সাহেব, একটা কথা বলতাম। জি বেআই, বলেন। বলছিলাম কি, ওদের বিয়ের সময় তো আপনারা ছিলেন না, আর ওদের বিয়েটা একটা অ্যাক্সিডেন্টের মতো হয়েছিল। সবাই তখন অনেক টেনশনে ছিল, বিয়েকে বিয়ের মতো মনে হয়নি। তাই বলছিলাম কি, যদি ওদের বিয়েটা আবার দেওয়া হয় কেমন হয়? আবার বিয়ে? কালেমা তো পড়া আছে, শুধু অনুষ্ঠানটা আবার হবে আর কি। আমার মেয়ের অনেক ইচ্ছা, তাই বলছিলাম। তুই কি বলিস? আপনারা যেটা ভালো মনে করেন। এদিকে তো আমার ভিতরে লাড্ডু ফুটতেছে। যাই হোক, সবাই রাজি হয়ে গেল। আগামী শুক্রবারে অনুষ্ঠানের দিন তারিখ ঠিক করা হলো। আমিও অনেক এক্সাইটেড ছিলাম, সাথে প্রেমা। আমি প্রেমাদের বাসা থেকে চলে আসলাম। এসে সানি আর আইমানকে পুরো বিষয়টা বললাম। ওরাও অনেক খুশি। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম, কারণ কালকে সবাই শপিং করতে যাবে। অবশেষে ইচ্ছেটা পূরণ হতে যাচ্ছে। সকালে ঘুম ভাঙলো প্রেমার রাগী চেহারাটা দেখে। প্রেমা সালোয়ার কামিজের ওড়নাটা কোমরে পেঁচিয়ে আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। দিনুল আর মামুনের আগেই গায়েব হয়ে গেছে। প্রেমা দরজাটা লাগিয়ে দিয়ে আমার দিকে আগাতে লাগলো। তারপর আমার সামনে এসেই আমার কলারটা ধরে, ওই কুত্তা, গতকাল তুই আমাকে না বলে চলে আসলে কেন? জানিস আমি কতবার তোকে কল দিয়েছিলাম? সরি ম্যাম, আমার খেয়াল ছিল না। খেয়াল করবে কি করে? আমি তখন পুরনো হয়ে গেছি। সরি, আর হবে না। চলেন এখন। কোথায়? কেন, আপনি জানেন না আজকে আমরা শপিং করতে যাব? কই, আব্বু আম্মু তো আমাকে কিছু বলেনি। বলবে কিভাবে? আপনি তো কাউকে না বলে এখানে চলে এসেছেন। কখন যাব? এই তো এক্ষুনি। আপনি কি আর বাসায় যাবেন? আমি ঘুম থেকে উঠেই এখানে চলে আসছি। গিয়ে ফ্রেশ হয়ে রেডি হব, তারপর বের হব। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে বাসায় চলেন। ওকে, চলো। তারপর বের হয়ে প্রেমাদের বাসায় গেলাম। ওখানে গিয়ে কিছুক্ষণ বাবার সাথে কথা বললাম। তারপর প্রেমা রেডি হলো।
তারপর বের হলাম। আসার সময় আমার আব্বু আম্মুকেও বাসা থেকে নিয়ে নিলাম। তারপর সবাই মিলে শপিং মলের দিকে রওনা দিলাম। দিনুল আর মামুনকে কল দিয়ে আসতে বললাম, ওরা আগে থেকে চলে আসছে। কিছুক্ষণ পর আমরাও পৌঁছে গেলাম। আমি গাড়ি পার্কিং করে রেখে ওনাদের সাথে ভিতরে গেলাম। প্রথমেই প্রেমার জন্য কেনাকাটা শুরু। সে আগের মতো এটা পছন্দ হচ্ছে না, ওটা পছন্দ হচ্ছে না। অনেক কষ্টে কয়েকটা দোকান ঘোরার পর প্রেমার জন্য শাড়ি কেনা হলো। এরপর 2 বেয়াই আর 2 বেআইনের জন্য জামা কাপড় কেনা হলো। সবার শেষে আমার জন্য প্রেমার শাড়ির সাথে ম্যাচিং করে শেরওয়ানি নিলাম। দিনুল মামুনের জন্য আমার সাথে কালার ম্যাচ করা পাঞ্জাবি নিলাম। তারপর সবাই মিলে বাইরে এসে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর বাসায় চলে গেলাম। পরের দিন সকালবেলা বের হয়ে কিছু কার্ড বানিয়ে নিলাম। ওগুলো দিনুল আর মামুন সবাইকে দিয়ে আসলো। বিকেলবেলা থেকে ডেকোরেশনের মালামাল আসতে শুরু করলো। আব্বু অনেক এক্সাইটেড। নিজের ছেলের বিয়ে বলে কথা, সব কিছু তদারকি করছে। 2টো বাড়ি খুব সুন্দর করে সাজানো হলো। তবে একটা প্যাঁচা লেগে গেছে। সেটা হচ্ছে বাবা মানে প্রেমার আব্বু চাইছে গায়ে হলুদের অনুষ্ঠানটা ওনাদের বাসাতেই হবে, মানে বর কনে একসাথে গায়ে হলুদ দিবে। আমার আব্বু আপত্তি জানালো, বর আর কনের তো একসাথে হলুদ হয় না। অবশেষে আব্বু রাজি হলো। প্রেমাদের বাসাতেই গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে। গায়ে হলুদের দিন সকাল থেকেই মেহমান আসতে শুরু করলো। সবাইকে আব্বু আম্মুর সাথে পরিচয় করিয়ে দিলাম। দিনুল মামুন অনেক ব্যস্ত, কারণ সবগুলো কাজ ওদের ঘাড়ের উপর দিয়ে দিয়েছি। গতবার যখন এইভাবে অনুষ্ঠান হয়েছিল সব কিছু আমার কাঁধেই ছিল। এবারও নাই যে তা না, তবে আগের মতো না আর কি। আজকের এই দিনে দাদু থাকলে আর কোনো কথাই ছিল না। হয়তো দাদুর থেকে বেশি খুশি আর কেউ হতো না। সন্ধ্যা থেকে 2 বাড়ি আলোয় আলোয় আলোকিত। আমি আব্বু আম্মু প্রেমাদের বাসায় চলে গেলাম, কারণ গায়ে হলুদ ওখানেই হবে। গিয়ে দেখলাম দিনুল আর মামুন প্রেমার বান্ধবীদের সাথে হাসাহাসি করতেছে। আমি ইশারায় ডাক দিলাম, কিরে সবসময় ডাকাডাকি কেন? দেখতেছিস না একটা ইম্পর্টেন্ট মিটিংয়ের মধ্যে আছে? দেখতেছি কেমন ইম্পর্টেন্ট, চল কাজ আছে। আবার কি কাজ? মামুনকে নিয়ে যা, আমি যেতে পারবো না। সেও যাবে, তুইও চল। দিনুলের চেহারা পুরো কালো হয়ে গেছে। এই শালা মেয়ে দেখলে আর হুঁশ থাকে না। ওদের দুজনকে নিয়ে দাদুর কবর জিয়ারত করতে যাব, এমন সময় প্রেমা কল দিয়েছে। এই কই তুমি? এই তো এক জায়গায় যাচ্ছি। আমাদের পার্লারে দিয়ে আসতে হবে তো, এখন না গেলে অনেক দেরি হয়ে যাবে। আজব, আমি কেন দিয়ে আসবো? বর কখনো দিয়ে আসে? আগে তো তুমিই দিয়ে আসছো। আগে তো ড্রাইভার ছিলাম, এখন তো বর। আমি এত কিছু বুঝি না, আমাদের দিয়ে আসো। কি আর করা, ইচ্ছা না থাকা সত্ত্বেও ওদেরকে পার্লারে দিয়ে আসলাম। দিনুল আর মামুন যাওয়ার জন্য অনেক লাফালাফি করছে। গাড়িতে জায়গা না থাকায় ওদের যাওয়া আর হলো না। ওদের দিয়ে সে কিছু কাজ করলাম। কাজ বলতে আমি নিজেই রেডি হয়ে নিলাম, সাথে কিছু বিরিয়ানি খেলাম। সেই বিকাল থেকেই কিছু খাইনি। খাওয়া দাওয়া শেষ করে অফিসের কলিগদের সাথে কথা বলছি, এমন সময় প্রেমা আবারও কল দিয়ে যেতে বলে। তারপর গিয়ে ওদেরকে নিয়ে আসলাম। আমি মনে হয় একমাত্র বর যে কিনা নিজের বউকে পার্লারে দিয়ে আসছে, আবার নিয়েও আসছে, তাও হলুদের দিন। ওদেরকে বাসায় নামিয়ে দিয়ে দিনুল মামুনকে নিয়ে দাদুর কবর জিয়ারত করতে গেলাম। যাওয়ার পর থেকে একের পর এক কল আসছে। চেক করে দেখি আব্বু আম্মু সবাইকে কল দিচ্ছে। তাড়াতাড়ি করে জিয়ারত শেষ করে বাসার দিকে গেলাম। সবাই বসে আছে হলুদের জন্য। প্রেমা আগে থেকে স্টেজে বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। ওই কই ছিলি? জানিস আমি কত টেনশনে ছিলাম। কেন, টেনশনের কি আছে? আমি ভাবছি তুই কোথাও চলে গেছিস। কোথায় গিয়েছিলি? দাদুর সাথে একটু কথা বলে আসলাম, না হলে আবার রাগ করবে। প্রেমা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। হয়তো এমনটা হবে ভাবিনি। তারপর আমাদের হলুদ দেওয়া শুরু হলো। আব্বু আম্মু আসলো, আমাকে হলুদ দিল, সাথে প্রেমাকেও। আবার প্রেমার আব্বু আম্মু আসলো, আমাকে আর প্রেমাকে হলুদ দিল। এক ঢিলে 2 পাখি। এভাবে সবাই হলুদ দিতে আসলো। হলুদ দেওয়া, ছবি তোলা, বাকি রইলাম আমরা দুজন দুজনকে হলুদ দেওয়া। প্রেমাকে ইশারা দিয়ে আম্মু আমাকে হলুদ দিতে বলল। প্রেমা কিছুক্ষণ অফ থেকে হালকা একটু হলুদ নিয়ে আমাকে মাখিয়ে দিল। আমি দিনুল মামুনের দিকে তাকালাম, দেখলাম ওরা ইশারা দিয়ে বলতেছে পুরো বাটি ওর গায়ে দিয়ে দেওয়ার জন্য। তারপর আমি প্রথমে অল্প একটু নিয়ে ওর গায়ে মাখিয়ে দিলাম। দিনুল দৌড় দিয়ে এসে আমাকে পুরোটা মাখিয়ে দিল। আমার মুখ থেকে নিয়ে প্রেমাকে মাখিয়ে দিল। প্রেমার বান্ধবীরা এসে দিনুল আর মামুনকে লাগাতে শুরু করলো। বেআইনরাও আর বাকি রইল না। এইসব করতে করতে রাত 3টা বেজে গেল। যে যার যেমন গিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন 11টা বাজে ঘুম ভাঙলো। তাড়াতাড়ি উঠে আমাদের বাসায় চলে গেলাম। ওখানে গিয়ে রেডি হতে লাগলাম। প্রেমা ওর বান্ধবীদের নিয়ে একাই পার্লারে গেল। দুপুরের আগে দিনুল মামুনকে প্রেমাদের বাসায় পাঠালাম। সব মেহমানকে গাড়িতে উঠিয়ে সেন্টারে পাঠিয়ে দেওয়ার জন্য বলছি।
ওরা ওখানে গিয়ে ওনাদের কমিউনিটি সেন্টারে পাঠালেন। সবাইকে পাঠানো শেষে ওরা আমাদের কাছে আসলো। তিনজনে একসাথে রেডি হলাম। সেম ড্রেস থাকার কারণে তিনজনকে সুন্দর দেখাচ্ছে। যাই হোক, রেডি হয়ে আমরা কমিউনিটি সেন্টারে গেলাম। আব্বু আম্মুকেও পাঠিয়ে দিলাম। আমরা যেতে যেতে প্রায় 2টা বেজে গেল। গিয়ে দেখি সবাই বসে আছে। আমরা যাওয়ার পর খাওয়া দাওয়া করলাম। আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি সবাই একসাথেই খেলাম। প্রেমা আমার পাশেই বসছে। কোনো কিছু না ভেবে আমি ওকে খাইয়ে দিলাম। যদিও বিয়েবাড়িতে এটা কখনো হয় না, তারপরও আমি ওরে খাইয়ে দিলাম। প্রেমাও আমাকে খাইয়ে দিল। ও লজ্জায় শেষ। খাওয়া দাওয়া শেষে ছবি তোলার কাজ শেষ হলো। যেহেতু আগেই কালেমা পড়া আছে, সেহেতু নতুন করে আর পড়ার দরকার নেই। অনুষ্ঠান শেষে প্রেমাকে বরের মানে আমার গাড়িতে ওঠানোর জন্য বলা হচ্ছে। ও ওর আম্মুকে ধরে কিছুক্ষণ কান্নাকাটি করলো। তারপর গাড়িতে গিয়ে বসলো। আমি ওর পাশে গিয়ে বসলাম। গাড়ি স্টার্ট দিল, চলতে শুরু করলো। কি ব্যাপার, কান্না করলে কেন? ওনাদের ছেড়ে চলে আসছি, কান্না করবো না? কান্নার কি আছে? সেটা তুমি বুঝবা না। আচ্ছা, এখন আরেকবার কান্না করো তো। কেন? করো দেখি। কান্না করলে তোমাকে কিউট দেখায়। তাই না? হুম। রাতের বেলা তোমার কিউটগিরি দেখাবো। কে কাকে দেখে সেটা তখন দেখা যাবে। কথা বলতে বলতে বাসায় চলে আসছি। তারপর প্রেমাকে বাসর ঘরের রুমটাতে নিয়ে বসানো হলো। এবারের বাসর ঘরটা দিনুল আর মামুন সাজিয়েছে। রাতের বেলা আমি দিনুল আর মামুন ছাদে বসে আছি। দোস্ত, আমার একটা উপকার কর না। কি হয়েছে তোর? তুই তো শুভ কাজ সেরে ফেললি। তো ভাবির বান্ধবী পাপি আছে না? কি হয়েছে পাপিয়ার? আরে না, কি হবে, বলেছিলাম কি তোমাকে আমার অনেক ভালো লাগে, ওর সাথে আমার সিস্টেম করে দে না। শালা, আমি আগেই বুঝতে পেরেছি তুই এমন কিছু একটা করবি। এই শোন না, তোর আবার কি হলো? ওই মিথিলা মেয়েটা আছে না? আমি দিনুল অবাক হয়ে ওর দিকে তাকালাম। মিথিলার কি হয়েছে? মিথিলা মনে হয় আমাকে পছন্দ করে। তোকে করে নাকি তুই করস? আরে একটা হলেই হলো। শালারা, বিয়ে আমার আর তোরা দুজনেই প্রেম ঠিক করে ফেললি? দোস্ত, আমাদের দুজনকে সিস্টেম করে দিয়ে ভাই। আমি কিভাবে করব? তুই ভাবির সাথে কথা বললে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। এমন সময় আব্বু আর আম্মু ছাদে আসলো। কি রে, তুই এখন ছাদে? ওদের সাথে একটু কথা বলছিলাম। যা নিচে যা, প্রেমা বাবা কল দিয়েছিল। ও, আয় নিচে আয়। এরপর আব্বু চলে গেল। আচ্ছা থাক, তোরা আমি যাই। আজকে করবি? কি? এটার জন্য এতকাল অপেক্ষা করে বসে আছিস? দূর শালারা, কোথায় একটু ভালো কথা বলবি সেটা না বলে উল্টাপাল্টা কথা বলিস। আচ্ছা যা, আর বলবো না। লাস্ট একটা কথা শোন। কি? বিড়ালটা মারিস সময় নিয়ে মারবি, আর কোনো কিছু দরকার হলে জাস্ট কল মি। যা হারামি। ওরা দুজনেই হাসতে লাগলো। আমি নিচে চলে আসলাম। এসে দরজার সামনে দাঁড়ালাম। নিজের রুম, তারপরও একটু ভয় লাগছে। ভয়ে ভয়ে দরজা খুলে ভিতরে গেলাম। তারপর দরজাটা লাগিয়ে দিলাম। আমি যাওয়ার পর প্রেমা এসে সালাম করে আমার থেকে একটু দূরে গিয়ে বসলো। কি হয়েছে, তুমি দূরে বসছো কেন? এমনি একটু সমস্যা। কি হয়েছে? আমি তোমার কাছে যেতে পারবো না, তোমার স্পর্শও করতে পারবো না। মানে কি এসবের? কি বলছো? কি হয়েছে তোমার? কথা বলো না কেন? পিরিয়ড শুরু হয়েছে। কি, আজকে দুপুরে তো ভালো ছিলে। সন্ধ্যা থেকে শুরু হয়েছে। ওকে, এটা কোনো ব্যাপার না। তাই বলে কি দূরে থাকবা নাকি? আমি এখন অপবিত্র। কে বলছে? এটাই সত্যি। আরে না, এটা কমন বিষয়। অপবিত্রের কিছু নাই, শুধু নামাজ পড়তে পারবে না, আর সব কিছু পারবে। তোমাকে আবারও কষ্ট দিলাম। আরে না, এদিকে আসো। তারপর প্রেমা কিছুক্ষণ বসে থেকে আমার পাশে এসে বসলো। আমি ওরে বললাম এই রাতে নামাজ পড়ে দোয়া করতে হয়, কিন্তু তুমি তো পড়তে পারবে না। আমি পড়ছি, তুমি আমার পিছনে বসে শুধু দোয়া করো। তারপর আমি নফল নামাজ পড়ে নিলাম। আমাদের নতুন জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া করলাম। এরপর প্রেমা আর আমি পাশাপাশি বসলাম। ছাদে যাবে? চাঁদ দেখবো। চলো, কি আর করা। আমি তো ভাবছি আজকে রাতে অনেক কিছু হবে, কিন্তু ভাগ্যটাই খারাপ। হইছে, এত ঢং করতে হবে না, মাত্র কয়েকটা দিন। চলো ছাদে যাই। তারপর আমরা ছাদে গেলাম। পাশাপাশি বসে চাঁদ দেখতেছি। আজকে চাঁদের আলোটা একটু বেশি ভালো লাগছে। প্রেমা আমার কাঁধে মাথা রাখলো আর একটা হাত জড়িয়ে ধরে রইল। দুজনে বসে আমাদের ফিউচার নিয়ে কিছুক্ষণ কথা বললাম। মোটামুটি ভালোই লাগছে। তারপর নিচে চলে আসলাম। তুমি আমার কোলে মাথা রেখে ঘুমাও। প্রেমা আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। অসাধারণ একটা মুহূর্ত, যা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রেমার মাথায় হাত বুলাতে বুলাতে ও ঘুমিয়ে গেল। আমি তাকিয়ে দেখি ও ঘুমিয়ে আছে। ওর নিষ্পাপ চেহারাটার দিকে কিছুক্ষণ তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। তারপর ওর কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। তারপর আমিও ঘুমিয়ে গেলাম।
5 বছর পর আমি ঘুমিয়ে আছি, এমন সময় আমাদের আদরের তমা এসে বলল, বাবাই, ও বাবাই, আজকে তো শুক্রবার, আজকে ঘুরতে যাবে না? আম্মু যাব। তোমার আম্মু কোথায়? আম্মু তো রান্না ঘরে নাস্তা বানাচ্ছে, তোমাকে ফ্রেশ হতে বলেছে। আচ্ছা আম্মু তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আপনাদের তো বলা হয়নি আমাদের একটা মেয়ে হয়েছে, এই একটু আগে যার সাথে কথা বললাম ওই আমাদের কলিজার টুকরা, নাম তমা। বিয়ের পর থেকেই প্রতি শুক্রবার আমি, আব্বু আম্মু, প্রেমার আব্বু আম্মু সবাই ঘুরতে যাই। আজকে আব্বু আম্মু নাই, ফেনীতে গেছে, তাই আমাদের একাই যেতে হবে। প্রতি শুক্রবার যেতে যেতে অভ্যাস হয়ে যাওয়ায় তমা এসে আমাকে ডেকে দিল। অন্যদিকে দিনুল পাপিয়াকে বিয়ে করলো আর মামুন মিথিলাকে। যদিও ওদের বিয়ে দিয়ে অনেক কষ্ট হয়েছে, এখন সব কিছু ঠিকঠাক। দিনুলও আলাদা বাসা নিয়েছে, মামুনও আলাদা বাসা নিয়েছে। ওদের বাবা মাকে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছে, বাট ওনারা আসেনি, তবে মাঝে মধ্যে আসা যাওয়া করে। ফ্রেশ হয়ে নাস্তা করে আমি, প্রেমা আর তমা বেরিয়ে গেলাম ঘুরতে। প্রেমা ঘুরতে যাওয়ার সময় শাড়ি পরেই বের হয়, আজকেও ব্যতিক্রম কিছু হলো না। আমরা প্রথমে দাদুর কবরের কাছে গেলাম, গিয়ে জিয়ারত করলাম। বাবাই, এখানে কে আছে? এখানে তোমার একটা বন্ধু আছে, ওর সাথে দেখা করতেই এখানে আসছি। বাবাই, বন্ধুকে বলো না আমাদের সাথে ঘুরতে যেতে। যাবে মা, বন্ধু এখন ব্যস্ত আছে, পরের বার আমাদের সাথে যাবে। প্রেমার দিকে তাকিয়ে দেখি চোখে পানি এসে গেছে। আমি তমাকে কোলে নিয়ে গাড়িতে চলে গেলাম, তারপর গাড়ি স্টার্ট দিলাম, চলতে শুরু করলাম অজানা গন্তব্যে, ভালোবাসার মানুষের সাথে, যার সাথে সারা জীবন পথ পাড়ি দিলেও একটু ক্লান্তি আসবে না, থাকবে ভালোবাসার চির অমর হয়ে। ভালোবাসি প্রিয়, অনেক বেশি। বিশেষ দ্রষ্টব্য, সম্পূর্ণ গল্পটি কাল্পনিক ছিল। এবার বলেন পুরোটা কেমন লাগলো? আপনাদের ভালো লাগলে নতুন গল্প শুরু করব নাকি? ধন্যবাদ সবাইকে।